যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে, তাই পাঁচিল ঘেরা বিরাট রাজধানীর প্রত্যেক ফটকে ফৌজদার সাহেব কড়া পাহারার ব্যবস্থা করেছেন। সন্ধে হতেই সব ফটক বন্ধ করে দেওয়া হয়। মনোজ যখন পৌঁছাল তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। রাজধানীতে ঢোকবার সব কয়টি ফটকই বন্ধ। অগত্যা সে ঠিক করলে রাজধানীর পাঁচিলের বাইরে কোনো সরাইখানায় রাতটা কাটাবে। ভোলাকে বললে, দেখ তো কাছে পিঠে কোথাও সরাইখানা আছে কিনা। ভোলা মুখ টিপে একটু হেসে নিয়ে জবাব দিলে, হুজুর, একটু চোখ তুলে আপনার বাঁ হাত পানে একবার তাকিয়ে দেখুন না, ওই তো রাস্তার ওপাশেই একটা সরাইখানা। শুক্লপক্ষের পঞ্চমীর রাত, চাঁদ এখনো ডোবেনি। এক প্রহর রাতের মিটিমিটি জ্যোৎস্না। সরাইখানার ফটকের সামনে মনোজকে ঘোড়া থেকে নামতে দেখে সরাইখানার বুড়ো মালিক সদুনাটা হন্তদন্ত হয়ে ছুটে এলো। মনোজের পরনে ফৌজি পোশাক, ডানে তলোয়ার আর বামে বল্লম ঝুলছে। মনোজকে মস্ত বড় একজন ফৌজি কর্মচারী ভেবে সদুনাটা মাথা নুইয়ে কুর্নিশ করে বললে, হুজুর, ভেতরে আসুন। হুজুর ঘরে ঢুকে বসতে না বসতেই বুড়ো হাঁকাহাঁকি শুরু করলে। খানসামাকে ডেকে বললে, শিগগির এক পেয়ালা শরবত নিয়ে আয়। মোটের ঝাঁক থেকে মালমাত্তা নামিয়ে নিয়ে ভোলা এসে দাঁড়ালো মনিবের পাশে। সরাইখানায় পা ফেলতেই বুড়ো মালিকের খাতির যত্নের ধরন দেখে মনোজ মনে মনে খুব খুশি হল। হাসি মুখে জিজ্ঞাসা করলে, আপনার ঘর খালি আছে? যদি থাকে আজকের রাতের জন্য আমাকে একটা দিতে পারবেন কি? বুড়োও হাসি মুখে জবাব দিলে, সে কি কথা হুজুর, ঘর দিতে পারব না? 100 বার পারব। হুজুরের হুকুম হলে আমায় পারতেই হবে। একটা কেন, 4-5টা ঘর খালি আছে, যে কয়টা ইচ্ছা আপনি পছন্দ করে নিন। একটা বাতি জ্বালিয়ে নিয়ে সদুনাটা খালি ঘরগুলো মনোজকে দেখাল। মনোজ ঝকঝকে তকতকে বেশ ছিমছাম একটা ঘর পছন্দ করলে। সরাইখানার চাকর মনোজের বোচকাবাচকে নিয়ে এলো সেই ঘরে। বুড়ো নিজে গিয়ে সরাইখানার আস্তাবলে মনোজের ভাড়াটে ঘোড়া বেঁধে তাকে দানা দিলে। খানসামা ঘরে ঢুকে একটা লম্বা সালাম দিয়ে দাঁড়িয়ে রইল। মনোজ তার মুখের পানে তাকাতেই সে মাথা নিচু করে জিজ্ঞাসা করলে, হুজুর, কি খাবেন? কি খাবার দেব? ভাত খাবেন না? খানসামাকে কথা শেষ করতে না দিয়ে মনোজ বললে, ভাত, মাংস আর ভালো শাকসবজি যা আছে নিয়ে এসো। আর শোনো, আমায় যা যা দেবে সঙ্গের লোকটিকেও, ওর নাম ভোলা, ভোলাকেও তাই দিও। খানসামা এবার একটা ছোট্ট সালাম ঠুকে ঘর থেকে বেরিয়ে গেল। মনোজও তার ঘর থেকে বেরিয়ে এলো লম্বা বারান্দাটায় একটু পায়চারি করতে। রান্নাঘর থেকে এক থালা ভাত, এক বাটি মাংস আর কয়েকটি বাটিতে হরেক রকম তরিতরকারি ও চাটনি একটি থালায় সাজিয়ে নিয়ে খানসামা মনোজের ঘরের সামনে এসে দাঁড়াল। তার পেছনে পেছনে এলো সরাইখানার আরেকজন চাকর। তার ডান হাতে এক বাটি খাবার পানি ও গ্লাস, আর বাম হাতে ফুল তোলা একটি চমৎকার মাদুর। খাবার এসে গেছে দেখে মনোজ পায়চারি বন্ধ করে খানসামার সামনে এসে দাঁড়াতেই সে জিজ্ঞাসা করলে, হুজুর, আপনার ঘরে বসে খাবেন না এই বারান্দায় মাদুর বিছিয়ে দেব? মনোজ বললে, বারান্দাতেই দাও, খোলা জায়গায় বেশ আরাম করে খাওয়া যাবে। চাকর মাদুর বিছিয়ে দিলে। মনোজ আরাম করে মাদুরের উপর বসল। খানসামা ভাতের থালা আর বাটিগুলো পরিপাটি করে হুজুরের সামনে রেখে হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। মনোজ এক টুকরো মাংস মুখে ফেলতেই সাদুনাটা হন্তদন্ত হয়ে হুজুরের খাওয়ার তদারক করতে এলো আর খানসামাকে বললে, তুই যা, হুজুরের কি লাগবে না লাগবে আমি দেখছি। সদুনাটাকে দাঁড়িয়ে থাকতে দেখে মনোজ বললে, সে কি, আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি খাবো, তা কি হয়? ওই তো 2-3টে মোড়া আছে দেখছি, একটা টেনে নিয়ে বসুন। সদুনাটা একটা মোড়া টেনে নিয়ে মনোজের পাশে বসে হাসি মুখে জিজ্ঞাসা করলে, হুজুরের কোত্থেকে আসা হচ্ছে? আসছি নিশ্চিন্দিপুর থেকে, মনোজ বললে। নিশ্চিন্দিপুর? নাম শুনেছি বটে, সে তো একেবারে দক্ষিণ সীমানায়। মাংসের একটা হাড় চিবুতে চিবুতে মনোজ বললে, হ্যাঁ, দক্ষিণে, কিন্তু আপনার কথার টান তো দক্ষিণের মতো নয়। আমাদের বাড়ি যে রাজধানীতে, এই অঞ্চলেই। আমরা আদতে এদেশেরই লোক,
দক্ষিণ দেশের নয়। সদুনাটা একগাল হেসে বললে, ও তাই বলুন। জগঝম্প সামন্ত রাজধানী আক্রমণ করার পর সম্রাট পালালো পূব দিকে নাগপাড়ে, আর মনোজরা পালালো দক্ষিণ দেশে। তারপর কি কি ঘটল, মা ও বউকে দক্ষিণ দেশে ময়নাডাঙ্গা গ্রামে রেখে সে এখন একলা কেন দেশের বাড়িতে যাচ্ছে ইত্যাদি সব কথা এক এক করে মনোজ সদুনাটাকে বলে, আর একটু একটু করে খাবার খায়। মনোজ তার দুঃখের কাহিনী শেষ করতেই সদুনাটা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বলবার সুযোগ না দিয়ে মনোজ হো হো করে হেসে উঠল। আপনি আমায় মস্ত বড় একজন ফৌজি কর্মচারী ভেবেছিলেন, তাই না? কিন্তু শুনলেন তো সবই। আমি ফৌজি কর্মচারী নই। রাস্তাঘাট এখনও তেমন নিরাপদ নয়, তাই এই পোশাক পরেছি। ফৌজি পোশাকে অনেক বিপদ কাটে, মনোজ বললে। পোশাকের কথা না তুলে সদুনাটা চট করে বললে, আমরা এক দেশেরই লোক, আর দেখছি একই খুঁড়ে দুজনার মাথা কামানো। আমরাও পালিয়ে গিয়েছিলাম নাককাটা জেলার এক গাঁয়ে। এই কয়েক মাস আগে ফিরে এসেছি। দেশওয়ালি ভাই, কাজেই বুড়ো আর মনোজের গল্প খুব তাড়াতাড়ি জমে ওঠে। বাড়িঘর ফেলে অচেনা জায়গায় পালিয়ে গিয়ে তারা কি কি ভোগ ভোগান্তি ভুগেছে তারই গল্পে মেতে উঠল দুজনাই। সদুনাটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, রূপনগরের উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গেল। মনোজ বুড়োর ঘোলাটে চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি খবর রাখেন রাজধানীতে লোকজন কেমন মরেছে? বুড়ো আবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আধা আধি মরেছে। একথা ও কথা দুঃখের কাহিনী আর ফুরোয় না। মনোজ খাওয়ার কথা ভুলে যায়। থালায় অর্ধেক খাবার পড়ে থাকে। দুজনাই গল্পে গল্পে মশগুল। এক লোকমা ভাত মুখে তুলে তো 10 মিনিট আলাপ করে। এমন সময় হঠাৎ বারান্দার সামনের উঠোনে একজন অচেনা লোক এসে দাঁড়ায় এবং গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, আপনার সরাইখানায় কোনো ঘর খালি আছে? সদুনাটা আচমকা কথাটা শুনে পিছন ফিরে তাকায় আর হাসি মুখে বলে, হ্যাঁ আছে, কিন্তু আপনারা কজন? লোকটি বারান্দার উপর উঠে আসতে আসতে বলে, আমি একা। আপনার মালপত্তর? লোকটি মেজাজ দেখিয়ে বলে, মালপত্তর আবার কি? মালপত্তর কিছু নেই। সঙ্গে কোনো মালপত্তর নেই, একলা লোক, রাতও অনেক হয়েছে। সদুনাটা গম্ভীর হয়ে 1 মিনিট চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে বলে, আমায় মাফ করবেন, আপনাকে আমি জায়গা দিতে পারবো না। লোকটি এবার রীতিমতো চটে যায়। কেন পারবেন না? সঙ্গে মালপত্তর নেই বলে আপনি বুঝি ভাবছেন পয়সা না দিয়ে ভোর রাতে উঠে আমি পালিয়ে যাব? সদুনাটা ফোকলা দাঁত দিয়ে জিভ কেটে বলে, ছি ছি, ও কথা বলছেন কেন? তা নয়, তবে কি জানেন, মহামান্য কুটপটাশ, তার নাম শুনেছেন তো? আমাদের ফৌজদার সাহেব, তিনি কড়া হুকুম দিয়েছেন, সরাইখানাতে কোনো অপরিচিত লোক রাত বিরেতে এলে তাকে জায়গা দেয়া চলবে না। দিনে আসে সে কথা আলাদা। কোনো সরাইখানার মালিক এই হুকুম অমান্য করলে পুরো 3 বছর জেল। আপনার সঙ্গে কোনো মালপত্তর নেই, আর আপনাকে আমি চিনিও না, কি করে জায়গা দিই বলুন? লোকটি হো হো করে হেসে উঠল। ও হো হো, আপনি আমায় বুঝি চেনেন না? শুনুন, আমি মহামান্য কুটপটাশের নায়েব। আমার নাম কুরুপ্পা বেরু। বেরু আমাদের পদবী। একটা জরুরি কাজে বাগমারায় গিয়েছিলাম, ফিরতে দেরি হয়ে গেল, তাই রাতটা সরাইখানায় কাটাতে চাই। আমায় যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কাল সকালবেলা আমার সঙ্গে রাজধানীর ফটকে গিয়ে দারোয়ানদের জিজ্ঞেস করবেন, তারা সবাই আমায় চেনে। কুরুপ্পা ভারিক্কি চালে কথাগুলো বলে যেই থামল, অমনি সদুনাটা হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বললে, কি সর্বনাশ! মহামান্য কুটপটাশের নায়েব! কুরুপ্পা চোখের তারা নাচিয়ে জিজ্ঞেস করলে, কি বলছেন? কি আর বলবো হুজুর, আপনাকে চিনতে পারিনি, না জেনে অপরাধ করেছি, মাপ চাচ্ছি। দয়া করে চলুন, মেঝের ওই ঘরটি সাজানো গোছানো আছে, ওই ঘরে শুয়ে আরাম করুন। আমি খানসামাকে।
সদুনাটার মুখের কথা কেড়ে নিয়ে কুরুপ্পা বললে, আরাম পরে হবে, আগে কিছু খেতে দিন, বড্ড খিদে পেয়েছে। আপনার চাকর না খানসামা কাকে বলবেন, দয়া করে শিগগির বলুন কিছু খাবার দিয়ে যেতে। আর শুনুন, আমি আজ উপবাস ব্রত পালন করছি, মাংস খাবো না, মাংস বাদ দিয়ে খাবার আনতে বলবেন। সদুনাটা কুরুপ্পার সামনে তাড়াতাড়ি একটা মোড়া এগিয়ে দিয়ে বলে, বসুন। আর গলা ছেড়ে খানসামাকে ডাকে। খানসামা ছুটতে ছুটতে আসে। কুরুপ্পা মোড়া হাতে নিয়ে মনোজের দিকে এগোয় আর তার মাদুরের পাশে মোড়াটা রেখে বলে, এখানেই বসি, কি বলেন? বলেই মোড়ায় বসে পড়ে। মনোজ খাবারের থালা থেকে চোখ তুলে কুরুপ্পার মুখের পানে তাকায়, কিন্তু সে তাকানোর আগেই কুরুপ্পা পকেট থেকে একটা রুমাল বের করে বাঁ চোখটা 2-3 বার মোছে। চোখটা থেকে পানি ঝরছে। মনোজ ভাবে, নিশ্চয়ই বেচারার চোখে কোনো কিছুর চোট লেগেছে। কিন্তু তাকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে সদুনাটার দিকে মুখ ফিরিয়ে কুরুপ্পা বলে, দেখুন, আমার কপালটা আজ খুবই খারাপ। পথে 2টো বুনো জানোয়ারের সঙ্গে দেখা, কি খেয়াল হলো তাদের ধরতে গেলাম, আর অমনি হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোখটা জখম হলো। সদুনাটা বুড়ো মানুষ, রাতে চোখে একটু কম দেখে। এতক্ষণে সে ঠাউর করে দেখলে, তাই তো, সাংঘাতিক জখম। তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করলে, বড্ড লেগেছে বুঝি? কি এমন জানোয়ার যে তাকে ধরবার শখ হল? বাঘমারা থেকে ফেরবার পথে দেখি কি, বনের ভেতর 2টো শেয়াল মাটিতে গড়াগড়ি দিয়ে বেদম চেঁচাচ্ছে। কি খেয়াল হলো তাদের ধরতে গেলাম, আর পা হড়কে একেবারে চিৎপাত। কপালের গেরো আর কাকে বলে, শেয়াল 2টো তো পালালোই, আর মাঝের থেকে আমার বাঁ চোখটা গেল থেঁতলে। কুরুপ্পা বললে। সদুনাটা গম্ভীর স্বরে বললে, চোখটা খোলা রাখবেন না, রুমাল দিয়ে বেঁধে রাখুন। মনোজ এতক্ষণ কোনো কথা বলেনি। খাবার থালায় হাত রেখে হাঁ করে সদুনাটা আর কুরুপ্পার কথাবার্তা শুনছিল। সে বললে, বাগমারা পেরিয়ে আমিও আজ এসেছি, আমারও সঙ্গে 2টো শেয়ালের দেখা হয়েছিল। কুরুপ্পা ব্যস্ত সমস্ত হয়ে জিজ্ঞাসা করলে, আপনি তাদের ধরতে পেরেছিলেন? মনোজ বললে, আমি তো তাদের ধরতে যাইনি, তারা বনের ভেতর বসে একটা বই পড়ছিল। যে শেয়ালটার হাতে বই ছিল তার বাঁ চোখ তাক করে গুলতি ছুটতেই সে ছপ করে বইটা ফেলে হুক্কা হুয়া করতে করতে দিলে দৌড়। শেয়াল বই পড়ে? কুরুপ্পা ও সদুনাটা দুজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল। মনোজ হাসতে হাসতে বললে, আহা, চেঁচাবেন না, আগে শুনুন কি মজার ব্যাপার। সেই শেয়ালটা তো বই ফেলে দিয়ে দিলে ভোঁ দৌড়, আর তার বন্ধু দ্বিতীয় শেয়ালটি করলে কি, লাফ মেরে বইটা কুড়িয়ে নিতে গেল, আর আমিও ফের ছুঁড়লাম গুলতি তার বা গাল তাক করে। ব্যাস, পড়ে রইল বই। হুক্কা হুয়া করতে করতে ব্যাটা দিলে ছুট। বইটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সদুনাটা ও কুরুপ্পা আবার একসঙ্গে চেঁচিয়ে ওঠে, তাজ্জব কাণ্ড! কুরুপ্পা মোড়া থেকে উঠে মনোজের ঠিক সামনে মাদুরের ওপর বসে পড়ে। তারপর মুখ টিপে ফিচ করে একটু হেসে বলে, বড়ই মজার গল্প তো, মুখোমুখি বসে না শুনলে জমবে না, তাই আপনার এই মাদুরের ওপরই বসলাম। আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি থাকতে যাবে কেন? বসুন বসুন, মস্ত বড় মাদুর, আমাদের মতো আরও 5 জন লোক এতে বসতে পারবে, মনোজ বললে। কুরুপ্পা আরও একটু এগিয়ে বসল আর বললে, শেয়াল বই পড়ে? কি আশ্চর্য ব্যাপার বলুন তো। কিন্তু বইটাতে কি লেখা আছে আমার জানতে বড় ইচ্ছে করছে, দয়া করে বইটা একবার দেখান না। তা দেখাচ্ছি, কিন্তু আপনি একটু সরে বসুন, খোলা তলোয়ারটা হঠাৎ লেগে যেতে পারে। মনোজ ফৌজি পোশাক ছাড়েনি, পরেই আছে। বল্লমটা সরাইখানার ঘরের ভেতর রেখে এসেছে বটে, কিন্তু তলোয়ার কোমর বন্ধে আটকানো ছিল। খেতে বসবার সময় তলোয়ারটা সে খাপ থেকে খুলে নিয়ে পাশেই মাদুরের উপর রেখেছে। কুরুপ্পা হাসতে হাসতে বললে, আপনি কিছু ভাববেন না, আমি ছেলে মানুষ নই, তলোয়ার লাগতে যাবে কেন? কিন্তু দেখান না বইটা, কি ওতে লেখা আছে দেখি। দেখে কি করবেন? কিছু বোঝবার জো নেই, আগাগোড়া হিজিবিজি লেখা, একটি অক্ষরও বোঝা যায় না। কোন দেশের যে ভাষা তা। মুখের কথা শেষ না করেই মনোজ বইটা বের করতে তার বাঁ হাত ফৌজি জামার পকেটে গলিয়ে দিতে যাচ্ছিল, আর ঠিক তক্ষুনি সদুনাটার 5 বছর বয়সের নাতি
বিন্টুকে তাদের চাকর কোলে করে নিয়ে এসে বারান্দার সামনে উঠানে দাঁড় করিয়ে দিয়ে বললে, বাবা, রাত দুপুরে ছেলের কি জেদ! দাদুর কাছে যাব, দাদুর কাছে যাব। নাও, যাও এখন দাদুর কাছে। কিন্তু বিন্টু উঠানে পা দিতেই চিৎকার করে ওঠে। ব্যাপার কি, ব্যাপার কি? বিন্টু হকচকিয়ে গেছে। দাদু মোড়ায় বসে আছে, আর তার গা ঘেঁষে মাদুরের ওপর হোমো বেড়ালের মতো কি একটা মস্ত বড় জানোয়ার একজন ভদ্রলোকের সামনে মুখোমুখি হয়ে বসে আছে। আর সেই ভদ্রলোকটির সামনে রেখেছে খাবারের থালা। জানোয়ারটা যে শেয়াল তা বিন্টু জানে না, কারণ সে শেয়াল কখনো দেখেনি। বিন্টু উঠান থেকে চিৎকার করতে করতে ছুটে এসে দাঁড়ায় দাদুর পাশে। ভয়ে ভয়ে দাদুর গলা জড়িয়ে ধরে বলে, দাদু, ওই হোমো বেড়ালটা তোমার পাশে বসে আছে কেন? ওকে তাড়িয়ে দিচ্ছ না কেন? বিন্টুর মুখের কথা শেষ না হতেই চট করে মনোজের কাছে সব পরিষ্কার হয়ে যায়। মুরব্বীদের কাছে সে শুনেছে, নিষ্পাপ শিশুদের, মাসুম বাচ্চাদের ওপর জাদু খাটে না। মন্ত্রের জোরে শিশুদের নজর বন্ধ করা যায় না। কথাটা তাহলে তো সত্যি। বুড়োর নাতির চোখে ঠিকই ধরা পড়েছে। এ বেটা সেই শেয়াল যার চোখে সে গুলতি মেরেছে। এক নিমেষে মনোজ শেয়ালের জারি জুড়ি সব বুঝে ফেলে। ঝাঁ করে তলোয়ারটা তুলে নিয়ে কুরুপ্পার গর্দান তাক করে মারে এক কোপ, কিন্তু ফসকে যায়। কুরুপ্পা ফস করে মাথাটা একটু সরিয়ে নিয়ে দেয় লাফ, আর চোখের পলক পড়তে না পড়তে কুরুপ্পার চেহারা যায় পাল্টে। মনোজের চোখের সামনে খিক খিক করে হেসে ওঠে একটা আস্ত শেয়াল। এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! কুরুপ্পা মানুষের খোলস ছেড়ে হলো শেয়াল। সদুনাটার চোখ চড়ক গাছ। শেয়াল বারান্দা থেকে এক লাফে নামল উঠানে। মনোজ নাছুরবান্দা তলোয়ার হাতে করে ছুটল তার পেছনে পেছনে। মস্ত বড় উঠান। শেয়াল কখনো বা ছোটে ডানে, আর কখনো বা বামে। মনোজও তার পিছু পিছু ডানে বামে ছোটাছুটি করে, কিন্তু নাগাল পায় না। ছোটাছুটি করতে করতে সরাইখানার পাঁচিলের কাছে তারা দুজনা এসে পড়তেই শেয়াল এক লাফে পাঁচিল টপকে উধাও। সদর দরজা দিয়ে বেরিয়ে শেয়ালের পেছনে ছোটবার জন্য মনোজ উঠানের এমাথা ওমাথা কয়েকবার দৌড়াদৌড়ি করে, কিন্তু অন্ধকারে সদর দরজা খুঁজে পায় না। শেয়াল পালিয়ে গেল। মনোজ রাগে গড়গড় করে। শেষমেশ অন্ধকারে হাতড়ে হাতড়ে সরাইখানায় তার ঘরে ফিরে আসবার পথ খোঁজে। ওদিকে সদুনাটা আর ভোলা বাতি নিয়ে মনোজের খোঁজে বারান্দা থেকে উঠানে নেমে পড়ে। মাঝপথে তাদের দেখা হয়। সদুনাটা বলে, বৃথা ওটার পেছনে ছুটোছুটি করতে গেলেন কেন? মনোজ হাঁপাতে হাঁপাতে বলে, আপনার নাতি যদি সঠিক সময়ে না আসতো তাহলে বেটা নির্ঘাত বইটা কেড়ে নিয়ে পালিয়ে যেত। সদুনাটা মাথা দোলাতে দোলাতে বলে, জানেন তো, শেয়াল জাতটা বড্ড চালাক, ওরা ধড়িবাজ, ও আবার আসতে পারে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো? এ বেটা শেয়াল কি জাদু জানে? মনোজ আর কোনো কথা বলে না, গুম হয়ে বসে থাকে। সদুনাটা বাতি নিয়ে আগে আগে চলে, আর মনোজ ও ভোলা তার পেছনে পেছনে আসে। তারা তিনজনা উঠান থেকে সরাইখানার বারান্দায় উঠতেই ঘরের যাত্রীরা শোরগোল করে ছুটে এসে মনোজকে ঘিরে দাঁড়ায়। ইতিমধ্যে সব কথা তারা শুনেছে। সবারই মুখে ওই এক কথা, এ কি অবাক কাণ্ড! প্রশ্নের পর প্রশ্ন করে তারা মনোজকে ব্যতিব্যস্ত করে তোলে। বেচারা আর কত জবাব দেবে? জবাব দিতে দিতে মুখে ফেনা ওঠে। ক্লান্ত মনোজ আর পারে না। হাত জোড় করে যাত্রীদের বলে, আপনারা দয়া করে আমায় রেহাই দিন, এখনও আমার খাওয়া হয়নি। অর্ধেক খাওয়া হতে না হতে শয়তানটা এসে পড়েছিল। যাত্রীরা মুখ চাওয়াচাওয়ি করে যে যার ঘরে ফিরে যায়। খাবার খেয়ে মনোজ দরজায় খিল দিয়ে শুয়ে পড়ে।